আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে গ্রান্ট ইন এড ডিএ অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ। 11ই সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের রিপোর্ট তলব। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যে বঞ্চনার শিকার হচ্ছিলেন, এবার সেই বঞ্চনার অবসান ঘটাতে কলকাতা হাইকোর্ট এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। স্ক্রিনের এই অংশে দেখুন কলকাতা হাইকোর্টের 24 নম্বর বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটির বিচার চলাকালীন ঠিক কি কথোপকথন হয়েছে তা বিস্তারিত বলা আছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন এই দ্বিমুখী অবস্থান নিয়েছে তা নিয়ে বিচারপতি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। একই রোপা নিয়ম অর্থাৎ একই পে কমিশনের অধীনে থাকা সত্ত্বেও কেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা ন্যায্য আইনি অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হবেন। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের হয়ে আদালতে এই প্রশ্নটি তুলেই জোরালো কিন্তু সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম। তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রোপা নিয়মের আওতায় থাকলে ডিএ পাওয়াটা কারো দয়া নয়, এটা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্পূর্ণ আইনি অধিকার। মানে বুঝতেই পারছেন, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু উঠে আসছে। তাছাড়াও এরপর আপনারা যদি পরের ছবিটি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আইনি লড়াই ও হাইকোর্টের কড়া বার্তা অংশে দেখুন সেখানে কি লেখা আছে। দেখতেই পাচ্ছেন যে শুনানির একেবারে শুরুতেই রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিলেন, কিন্তু তাতে আদালত কোনোভাবেই স্বস্তি দেয়নি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকতেও কেন অধিকার থেকে দূরে রাখা হচ্ছে সেই প্রশ্নে যখন জর্জরিত রাজ্যের আইনি প্রতিনিধি, তখন বাধ্য হয়েই তিনি আদালতে স্বীকার করে নেন যে হ্যাঁ, নিয়ম মেনে গ্রান্ট ইন এড কর্মীদেরও ডিএ পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। মানে বুঝতেই পারছেন আপনারা, এই দেখুন আজকের আপডেটে কিন্তু উঠে আসছে, দেখলেন যেটা আমি বললাম সেটাই কিন্তু হয়েছে যে গ্রান্ট ইন এড কর্মীরাও কিন্তু ডিএ পাবেন। আপনারা যারা বলছিলেন যে আমরা পাবো না তারা কিন্তু ভুল প্রমাণিত হয়েছেন, ঠিক আছে, এবং অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন। আপনারা এটা থেকেই বুঝতে পারছেন যে নেগেটিভ হলে হবে না, আমাদের কিন্তু একসাথেই লড়তে হবে, তাহলে কিন্তু আমাদের এই মানে এটা কিন্তু জয়ী হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রান্ট ইন এড কর্মীরাও কিন্তু এই ডিএ সম্পূর্ণ অধিকার রয়েছে এবং আপনারা পাবেন। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন যে অর্থ দপ্তর কোনো অজুহাতেই নিজেদের এই দায় এড়াতে পারে না। রোপা 2009 এবং সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও নন টিচিং স্টাফদের বকেয়া মেটানোর বন্দোবস্ত কিন্তু করতেই হবে। এবার আপনারা স্ক্রিনে যে ছকটি বা টেবিলটি দেখতে পাচ্ছেন সেখানে হাইকোর্টের নির্দেশের মূল দিকগুলো কিন্তু এক নজরে তুলে ধরা হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখুন, একটু দেখে নিই। এটা একটু ভালো করে লক্ষ্য করুন, কেননা মামলার মূল বার্তা হলো যে গ্রান্ট ইন এড কর্মীদের ডিএ অবিলম্বে রিলিজ করতে হবে। কারা এর আওতায় পড়ছেন দেখুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাহায্যপ্রাপ্ত প্রাইমারি, হাই স্কুল এবং কলেজের শিক্ষক ও নন টিচিং স্টাফ, এমনকি অবসরপ্রাপ্তরাও কিন্তু এর অন্তর্ভুক্ত। রাজ্যের রিপোর্ট পেশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী 11ই সেপ্টেম্বর, যা হলফনামা আকারে জমা দিতে হবে। আর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 6ই অক্টোবর। এই টেবিলটি থেকেই কিন্তু পুরো আদালতের নির্দেশের নির্যাসটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আর সবশেষে স্ক্রিনের এই প্রতিবেদনটিতে দেখুন এবিটিএ মামলা ও আইনি জটিলতা নিয়ে কি বলা হয়েছে। দেখুন ওই একই দিনে 263 নম্বর আইটেমে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ এর দায়ের করা সমগোত্রীয় আরো একটি মামলা তালিকাভুক্ত হয়েছিল। এখানেও হাই স্কুল শিক্ষকদের হয়ে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই ধরনের অন্তর্বর্তী আদেশের আর্জি জানান, কিন্তু রাজ্যের আইনজীবী বিপ্রদল ভট্টাচার্য এর বিরোধিতা করে যুক্তি দেন যে এটি একটি পৃথক বিষয় এবং এর জন্য আলাদা নির্দেশিকার প্রয়োজন। তাই আদালত সেই মামলায় রাজ্যের উপস্থিতি নথিবদ্ধ করলেও তাৎক্ষণিক কোনো নতুন নির্দেশ কিন্তু জারি করেনি। তাহলে আগামী দিনে ঠিক কি হতে চলেছে এটা প্রশ্ন আসতেই পারে, তাই না? তার বলে রাখি, এখানে লেখা আছে, স্পষ্ট রয়েছে, এই নিউজ মাধ্যম থেকে স্পষ্ট বলা হয়েছে যে আইনি বিশেষজ্ঞদের ধারণা যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে 84 পাতার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল, ঠিক তার 64 নম্বর পৃষ্ঠায় যে তথ্য উল্লেখিত রয়েছে তার ওপর ভর করেই আগামী দিনে হাইকোর্টে নিজেদের হলফনামা সাজাতে পারে নবান্ন। তাই অর্থ দপ্তর আগামী 11 সেপ্টেম্বরের হলফনামায় আদালতে ঠিক কি রূপরেখা তুলে ধরে এবং পরবর্তীতে নবান্ন থেকে কি মেমো জারি হয় সেদিকে কিন্তু আমাদের নজর রয়েছে।